আজকে তো আমাদের প্রথম প্রস্তুতি সভা, ভোট ঘোষণা হয়েছে গত পরশু। কালকে আমি আসতে পারিনি, আমাদের নির্বাচন কমিশনের মিটিং ছিল। আমার সাথে আমাদের করিমপুর প্রার্থী সোম রয়েছে, বাকিরা আপনি দেখেছেন সবাই এসেছিল। প্রত্যেকটা প্রার্থী ব্লক সভাপতিকে নিয়ে আজকে প্রস্তুতি সভা ছিল কিভাবে আগামী দিন এগোবো। আজকে ডিস্ট্রিক্ট লেভেলে মিটিংটা আমরা সারলাম এবং আগামীকাল থেকে আমি কালকে 4টে অ্যাসেম্বলিতে মিটিং করব। আর বাকি শুক্র শনিবার ঈদ হতে পারে বলে আমরা রবিবারে, বাকি 4টে অ্যাসেম্বলি। তাই রোববারের মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলিতেই 8টা অ্যাসেম্বলিতেই কর্মী সভা, প্রস্তুতি সভা, ওখানে বুথ প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি, মেন লিডারদের দিয়ে আমরা বড় সভা করব। আজকে জাস্ট আমরা ডিস্ট্রিক্ট লেভেলের মিটিংটা সারলাম। নেত্রী কি বার্তা দিলেন? নেত্রী বললেন যে এখন 7-1 আছে, আগামী দিনে 8-0 করতে হবে। এটাই নেত্রীর বার্তা, এটাই আমাদের চাহিদা। আপনারা তো জানেন যে আমাদের প্রচারের কৌশল বরাবরই এক থাকে, অর্গানাইজেশন ভোট করে। আমরা ওপর থেকে নিচ যাই না, নিচ থেকে ওপরে যাই। আমাদের যেরকম ক্যান্ডিডেট যতটা সম্ভব ডোর টু ডোর বা যেরকম আমরা ভাবে করে থাকি অর্গানাইজড ওয়েতেই। আমরা খুব বড় মিটিংয়ের কোনো দিনই পক্ষে নই। দিদিমণি অভিষেক একটা দুটো বড় মিটিং, বাট আদারওয়াইজ আমরা ক্যান্ডিডেট ভিত্তিক ভোট করতে চাই এবং যতটা সম্ভব ডোর টু ডে। এখন কল্লোলদার যা এনার্জি সেটা তো সৌমের হবে না, তো সেটা আমাদের ক্যান্ডিডেট ভিত্তিক। আমাদের দুজন সিনিয়র ক্যান্ডিডেট আছেন, উজ্জ্বলদা আর কল্লোলদা, তো ওনাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা একটু আলাদা হতে হবে। ওরা হয়তো 8 ঘন্টা রোদে হাঁটতে পারবেন না বা ডোর টু ডোর যেতে পারবেন না, কিন্তু ওনারা একটা বিশাল বেনিফিট যে ওরা সিটিং এমএলএ। কল্লোলদা যেরকম 4বার এমএলএ, তো লোকেরা পরিচিত করাতে হবে না। আর সোহমও আবার নতুন এসছে, কিন্তু সোহমকে আমার নতুন মনেই হয় না, কারণ 2019-এও প্রার্থী হওয়ার কথা ছিল করিমপুরে। ও আমার প্রচারেও এসেছিল 16 থেকে, তো বারবার নদী জেনে আরে করিমপুরের মানুষকে খুব ভালোবাসে, তাই আমাদের অসুবিধা হওয়ার দরকার নেই। নতুন বলতে কেউ নেই। 63-তে ব্লক সভাপতি দিলীপ, যে বহুদিনে জেলা পরিষদ কর্মদক্ষ ছিল, এখন রানিং মেম্বার, ও পেয়েছে টিকিট। রূপবানু ভাই আমাদের বহুদিনের বিধায়ক, 3বারের বিধায়ক, তিনি পলাশীপাড়া শিফট হয়েছেন। আর জেব্বের সাহেব সবাই চেনেন, আমাদের জেলা পরিষদে ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, তিনি দাঁড়িয়েছেন। তাই উত্তর নিয়ে আমাদের প্রবলেমের কোনো জায়গা নেই। হ্যাঁ, অ্যাডজুডিকেশনে 1,25,000 আছে, দেখতে হবে, কারণ 3টে সিট আমাদের 20,000-এর নিচে জেতা। অ্যাডজুডিকেশনে কতগুলো ফেরে, ওটাই এখন মেন প্রবলেম। প্রথমবার সেলিব্রিটি প্রার্থী, এটা আগামী অন্যান্য বিধানসভাগুলিতে কতটা তৃণমূলের কাছে অগ্নিম? এটা কিন্তু আমি না, এটা সেলিব্রিটি কি, সেলিব্রিটি মানে যে লোকে চেনে। আমি সোহামকে শুধু সেলিব্রিটি বলে ছোট করব না, কারণ সোহাম 2011-এ বাঁকুড়া, যেটা একদম লাল দুর্গ ছিল, 16-তে সরি, যখন আমি ভোট করলাম, এই দাঁড়া কথা বলো না, যে 16-তে ও বাঁকুড়ায় দাঁড়িয়েছিল এবং সির্ফ 600 ভোটে হেরেছিল, সির্ফ 600 ভোটে। তারপর ও 21-এ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপাড়া থেকে ও বিধায়ক হচ্ছে। তো আমি বলবো যে 10 বছর একটা ইলেকশন হারাও কিন্তু বিশেষ অভিজ্ঞতা। 16 থেকেও ভোটের ময়দানে আছে, তাই ওকে আমি সেলিব্রিটি বলবো না, আমি বলবো ও পলিটিক্যাল এমএলএ যাকে লোক বেশি চেনে। তাই আমি এটা কথাটা চেঞ্জ করে দেবো, আমি বলবো যে ও এমএলএ, ও রাজনৈতিক ব্যক্তি, কিন্তু ওর খুব ভালো পরিচিতি আছে, আমি এটাই বলবো। আমি ওকে সেলিব্রিটি বলবো না, ও টাটা করে ভোট করার লোক নয়। সংখ্যালঘু আসনগুলিতে বিচারাধীন ভোটার একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, এটা তৃণমূলকে কতটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে করিমপুর, পলাশীপাড়া, কালীগঞ্জ, চাপড়াগঞ্জ আসন? দেখুন, এগুলো অঙ্কের ভিত্তিতে চলে। করিমপুর আমাদের যেরকম 30,000 28,000 জেতা সিট, আমার বিচারাধীন ভোটার আছে করিমপুরে 12,000। তার মধ্যে যদি আমি 50%ও অ্যাকসেপ্ট করি, 50% রিজেক্ট, সবগুলো আমাদের ভোটার যে কাটবে এটা তো কোনো কথা নয়। তবুও যদি আমাদের 6,000 ভোটারও কাটে, ওই সিট ঠিক আছে। তেহট্টে আমার 8,000 আছে, 8,000-এর মধ্যে যদি 50%ও পেরে 4,000 ফিরবে। তার মধ্যে আপনার বেতাই 1, বেতাই 2, চিটকা, নাটনা, ওপার বাংলার অনেক মানুষ আছে যারা অনেক আনম্যাপড ছিল, সেগুলো কাটা যাবে। তাই তেহট্টে তো খুব একটা বেশি প্রভাব পড়বে না। পলাশীপাড়ায় 20,000 আছে, তার মধ্যে 4টে নাকাশিপাড়ার দিকে আছে, তো ওটার মধ্যে অ্যাসিউমিং 10,000 ফেরে, 10,000 ফেরে না, ওই সিট আমাদের প্রায় 40,000-এ জেতা। তাই এই অঙ্কের ভিত্তিতে দেখলে আমাদের খুব একটা ঝামেলার জায়গা নেই। যে বিধায়ক বা ব্লক সভাপতি বা অন্যান্য নেতাদের মধ্যে মতানৈক্য ছিল, সেটা কতটা কাটানো সম্ভব হলো আজকের মিটিং? দেখুন, আমাদের তো ডানপন্থী পার্টি, ভাই শ্রমিকগুলো দেখেই আসছো,
তাই এই বিবাদ এই মত মানে আমি সবাই তো সবাইকে ভালোবাসবে না, কিন্তু যখন ভোট আসে সবাই মমতা ব্যানার্জিকে তো ভালোবাসে, আমরা ওটাই চাই। সবাই সবাইকে ভালোবাসতে হবে না, সবাই সবাইয়ের জন্য করতেও হবে না, কিন্তু ভোট এলে মমতা ব্যানার্জি এবং দলের জন্য করতে হবে। সেটা আমাদের স্মল থেকে লার্জার সবাই জানে। তাই ভোট এলে সবাই কিন্তু যে যেখানেই থাকুক, দ্যাট ইজ দ্য সিস্টেম, আর সেইভাবেই ভোট হবে। আপনারা তো লোকসভায়, আমি মনে করবো লোকসভার ভোটটা কত কঠিন ছিল, লোকে বলেছিল আমাকে জেলে পুরে দিচ্ছে, কিছু ইয়ে করছে না, হারছি, হ্যান তো যেতেও এসেছিলাম আমরা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো 7-1 অলরেডি আছে, আর এবার আমরা কৃষ্ণনগর উত্তরেও আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ফাইটিং চান্স। সো লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের দেখা গেছে যে প্রতিবার নির্বাচন এলেই বিজেপি সিএর ঝুলি দেয়, কিন্তু এবার নদিয়া জেলায় দেখা গেছে মাত্র 1500 জন পেয়েছে, সেখানে আবেদনকারী প্রায় 40,000-এর বেশি। তো এইটাকে বিজেপি বারবার প্রমোট করার চেষ্টা করছে, আমরা সিএপি দিচ্ছি, কিন্তু সেটা তৃণমূলের কাছে থাকবে না, এটা বিজেপি। না, বিজেপির আসলে প্রবলেমটা কি জানেন, কোথাও না কোথায় পেটে সরস্বতী না থাকলে তো কোথাও না কোথায় আপনি ফেল করবেন। তো বিজেপির তো পেটে সরস্বতী একেবারেই নেই। তো এই সিএ তাসটা ওরা 19-এ খেললো, 18টা সিট গেল, তারপর তো নোটিফাই করলো না, বিজ্ঞপ্তি জারি করলো না, তারপর এখন বিজ্ঞপ্তি জারি করলো, এখন আসামের ভয়ে আর কোথাও করতে পারছে না, ওখানে তো সব হিন্দু কাটা গেছে। এখানে তো আপনি তো দেখছেন, সে বনগায় টোনগায় আমি ছবি দেখছি, ও টাকা করার জন্য পড়ছি কাটছে, 500 টাকা দাও তোমার, এই তো তোমার সিটিজেনশিপ হয়ে গেল। তা এখানে দাঁড়িয়ে আমাদের দিকে অনেকটা নয়, কিন্তু রানাঘাট দক্ষিণে যেরকম যে আপনার ওপার বাংলার যারা রয়েছে, যারা এই দেশের এতদিন থেকে ভোট দিচ্ছে, মতুয়া যাদের বলছে সিএ করে তুমি ফিরালে কী করে। আমার যে নদিয়া জেলায় যেটা আনম্যাপ ভোটার রয়েছে, সেই আনম্যাপ ভোটারদের আপনি কি করে এই টাইমের মধ্যে কিভাবে সিএ দিয়ে ফেরাবেন, যখন আপনার ফরেনার ট্রাইব্যুনালে 6 বছর লেগে যায় একটা কেস ট্রাই করতে, সেখানে আপনি কিভাবে আনবেন। তো এটা মানুষ বুঝেও গেছে, এটা শুধু প্রচারের জন্য ওয়েট করতে হবে আমরা কিভাবে এক্সপোজ করি। থ্যাংক ইউ। প্রার্থী হিসেবে আপনার নাম প্রস্তাব করা হয়েছে করিমপুরে, কেমন লাগছে এই প্রার্থী হওয়ার পর? দেখুন, প্রথমেই আমি সর্বোপরি আমাদের দলনেত্রী, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার করজোড়ে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছেন। এবার আমাকে প্রার্থী করেছেন জোড়াফুল চিহ্নের, তা হলো করিমপুর থেকে। এবং করিমপুরের আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগে রয়েছি, এবং আমার দুদিকে দুজন ব্লক সভাপতি রয়েছেন, আরও যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের একজন সৈনিক। তো সুতরাং বুঝতেই পারছেন, প্রথম মুহূর্ত থেকেই এইসব সৈনিকদের আমি পেয়ে গেছি। আমিও একজন সৈনিক, তো খুব স্বাভাবিকভাবে সৈনিক যখন মিলে যায় তখন বলটা আরও বেড়ে যায়, এবং সেই জেতার উন্মাদনা, সেই ইচ্ছাটা আরও অনেকটা বেড়ে গেছে, এবং এটা আমার কাছে অনুপ্রেরণা। এবং শুধুমাত্র আমাদের একটাই অস্ত্র, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সেই উন্নয়নটা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দ্বারে। বাংলার মানুষ তারা যথেষ্টভাবে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, বাস্তবে তার প্রতিফলন ঘটেছে। তাই আমরা একটাই মাত্র আমাদের উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, এবং এটা বোঝাবো যে এই হারমাদ, এই খুনি, এই সন্ত্রাসবাদী, যারা গণতন্ত্রের হত্যাকারী, যারা মানুষকে হত্যা করছে, লাইনে দাঁড় করিয়ে দেশজনের কেড়ে নিয়েছে, যাদের অস্তিত্ব নিয়ে এখন তারা প্রশ্ন তুলছে, আমার মনে হয় মানুষ যথেষ্টভাবে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 2026-এ জবাব দেবে, বাংলা থেকে উৎখাত করবে, এবং আগামী লোকসভা নির্বাচনে দেশ থেকে উৎখাত করবে। কলকাতা থেকে করিমপুর 230 কিলোমিটার দূরত্ব, ভোটে পরবর্তীকালে করিমপুরের উন্নয়নে কতটা বাধা হয়ে দাঁড়াবে? না, বাধা তো ভাবছি না, আলটিমেটলি তো আমারই বাংলার মধ্যে, এমন তো নয় যে এখান থেকে আমি গুজরাট যাচ্ছি বা দিল্লি যাচ্ছি। তা আমারই বাংলার মধ্যে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা ঘন্টা, সেটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো ডিস্টেন্স মাপে না, তারা উন্নয়নের যে জোয়ার আছে সেই যে জোয়ারে অব্যাহত রাখার প্রচেষ্টায় সবসময় তারা মাঠে ঘাটে রয়েছে, মানুষের সাথে রয়েছে। এবং আগামী দিনে উন্নয়ন, যেটা বললাম 100টা আমরা পেয়েছি, আমাদের নেত্রীকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী যখন পাবো সেটা 100 থেকে 400 হয়ে যাবে। করিমপুরের উন্নয়নে কোন কোন দিকে নজর দেবেন? দেখুন, আমি সেই বিষয় নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে, অনেক কিছুই। আমি একটু আগে মাননীয় সাংসদের সাথে কথা বলছিলাম, জেলা সভাপতির সঙ্গেও কথা বলছিলাম, এবং আমার দাদা ভাইরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। অনেকটাই এগিয়ে গেছে,
কারণ উন্নয়নে কোনো রকম বাধা বা কোনো রকমভাবে করিমপুর পিছিয়ে নেই, এবং আমাদের চেষ্টা করতে হবে সেটাকে আরও এনহ্যান্স কী করে করা যায়। ঠিক আছে, এক তো নেত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলোর জন্য আমরা অপেক্ষা করব, এবং আরও আমরা নিজেদের থেকে আর কীভাবে কী করা যেতে পারে এটা মানুষের আগামী দিনে আরও সুযোগ সুবিধাকে আরও বাড়িয়ে দেবে। আমরা সবাই মিলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে, মিলিত আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা তার বাস্তবায়িত করার প্রচেষ্টায় আমরা লক্ষ্য এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। করিমপুরের মানুষের স্থানীয় প্রার্থী দাবি ছিল, আপনাকে তারা কতটা কাছে পান? সে তো সময় বলবে। ঠিক আছে, এবং আমি স্থানীয় কি আমি বারবার এটা বলি যে সবাই বলে যে এটা স্থানীয় নট নেসেসারি যে সবসময় স্থানীয়ই হবে। ঠিক আছে, আমি মনে করি এটা আমাদের বাংলা। ঠিক আছে, আমি বঙ্গবাসী, এবং এই বঙ্গবাসীকে সংকটে ফেলে দিয়েছে এই বিজেপি। তারা গণতন্ত্রকে হত্যা করছে, এবং করিমপুরবাসীর কাছে আমার মনে হয় তারাও যথেষ্টভাবে, আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি, আমি যে শিক্ষায় বড় হয়েছি, আমি যে রীতিনীতি নিয়ে বড় হয়েছি, করিমপুরবাসীও কিন্তু সমানভাবে একইভাবে তারা বড় হয়েছেন, তারা একই সেই শিক্ষায়, সেই সংস্কৃতি, সেই শিল্পকে মেনে নিয়েছেন। তো সুতরাং এতে আমার মনে হয় না কে বা কারা আপনাদের কাছে তুলে ধরেছে যে সেখানে কোনো রকম বাধা বা রয়েছে বা তারা মেনে নেয়নি। বরঞ্চ আমি তো কালকে অ্যানাউন্স করার পর থেকে একটার পর একটা ফোন করছি, পেছনে আরেকটা ফোন করছি, পেছনে একটা ফোন রাখারও সুযোগ পাচ্ছি না। এবং সর্বোপরি আমার সবথেকে বড় শক্তি মাননীয় সাংসদ রয়েছেন, এবং আমার করিমপুরবাসী, আমার সৈনিকরা আমাদের সঙ্গে রয়েছেন, সহযোদ্ধা হিসাবে আমরা কাজ করব।